আওয়ামী লীগ এই দেশ থেকে বিদায় হবে এটা চিন্তাও করতে পারি না। এটা আল্লাহর রহমত, দয়া। আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, উপস্থিত আমার প্রিয় সাংবাদিক ভাইয়েরা এবং বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্যান্য ধর্ম অবলম্বী যারা আছেন ওনাদের সবাইকে আমার শুভেচ্ছা। আপনারা জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব সরকারে যোগদান করার পর থেকে, মাননীয় প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে যে সমস্ত কাজগুলি উনি প্রথমে হাতে নিয়েছেন তার মধ্যে অন্যতম হলো ইমাম, মুয়াজ্জিন এবং অন্যান্য ধর্মের পুরোহিতদের সম্মানী দেওয়া। এবং আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ, আপনারা এমনভাবে এটাকে প্রচার করেছেন। আপনাদের প্রচার করার জন্যে সারা বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে প্রচার হয়েছে যে তারেক রহমান সাহেব এত সুন্দর একটা কাজ করেছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কৃষকদের কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড এবং কৃষি লোন একটা পর্যায়ে মাফ করেছেন, আপনারা দেখেছেন। বাংলাদেশ স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত যত সরকার এসেছে, কোনো সরকারই কিন্তু ক্ষমতা নেওয়ার পরে কয়েকদিনের মধ্যে জনকল্যাণে এতগুলি কাজ করতে পারে না। এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। আপনাদের কাছে আমি কৃতজ্ঞ, আমি অভিভূত এই জন্যে আপনারা সরকারের যে ভালো কাজগুলি সরকার করেছে এগুলি এমনভাবে সুন্দরভাবে প্রচার করেছেন যে প্রচারের মাধ্যমে বাংলাদেশের জনগণ জানতে পেরেছে, পৃথিবীর যত মানুষ তারাও জানতে পেরেছে। আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। তবে আমি এতটুকু বলতে চাই, দেখেন আপনারা আমার ভাই, আপনারা এমন একটা দায়িত্ব পালন করছেন, শয়তান তো আমার পিছনে লাগা আছে। শয়তান আমাকেও চেষ্টা করবে একটু এদিক সেদিক করার জন্য, কিন্তু আপনারাই পারেন এই শয়তানের এই অবস্থা থেকে বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করতে। কারণ আপনারা সব খবর জানেন। আপনারা গিয়ে বলতে পারেন, কায়কোবাদ ভাই এই কাজটা আপনার মন্ত্রণালয়ে হচ্ছে, এটা মনে হয় ঠিক হচ্ছে না। এই যে কথাটা আমার জন্য কত বড় উপকার আসবে যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। সাংবাদিক ভাইয়েরা আমার, যেমন আমরা বলি বিরোধী দল সরকারের জন্য একটা আল্লাহর রহমত অনেক সময় বলে থাকি, কারণ বিরোধী দল সরকারের সব কিছু ভুলকে ধরাই দিতে চেষ্টা করে, কিন্তু আজকাল তো সরকারে ভুল ধরাই দিতে চেষ্টা করে না। আজকাল বিরোধী দল অতীতেও দেখেছি, এখনও দেখেছি, তারা সরকারকে কিভাবে বিব্রতকর অবস্থায় ফেলবে সেই চেষ্টায় অনেকে লিপ্ত, সবাই নয়। আমি বিশ্বাস করি আমার সাংবাদিক ভাইয়েরা, ওনারা ওনাদের লিখনির মাধ্যমে আমাদের যদি কোনো ভুল হয় সেটা ওনারা আমাদেরকে ধরাই দিতে পারবে। শুধু লিখনির মাধ্যমে নয়, ব্যক্তিগতভাবে এসে হাজির হয়ে প্রমাণ দিয়ে বলতে পারে যে এই কাজগুলি হচ্ছে, এইগুলি ঠিক নয়। যেমন আমি লক্ষ্য করেছি এবার হজের বিষয়টা আমি কিন্তু প্রায় প্রতিদিনই রাত্রে প্রায় 2টা-3টা পর্যন্ত হাজি ক্যাম্পে থাকতে চেষ্টা করি, হাজিদের অবস্থা জানতে, তাদের সমস্যার সমাধান করতে চেষ্টা করি। কিন্তু আমার সাংবাদিক ভাইদেরকে যেটা আমি লক্ষ্য করেছি, আমি তাদের কাছে কৃতজ্ঞ, আমি ঋণী। 2 সাংবাদিক ভাই গিয়ে হাজির হয়ে গেল, আমাকে কিছু প্রশ্ন করল। আমাকে বলল যে আমরা দেখলাম হজ ক্যাম্পে নাকি খাবারের মান খুব নিম্ন, আরও কিছু। আমি বললাম যে দেখেন, খাবারের মান যদি নিম্ন হয়ে থাকে আমাকে প্রমাণ দেন, আমি এখনই ব্যবস্থা নেব। ওনারা ঘুরে টুরে এসে আমাকে বলল, না পর্যটন কর্পোরেশন তো খাবারের ব্যবস্থা করেছে, ওদের মান খুবই ভালো, এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে তারা খাবারের দামও কম করেছে। আসলে হয়েছে কি, আমাদের যারা ইমাম, পুরোহিত, তারাও কিন্তু মাঝে মাঝে 2-1 জন ভুল করে।
এই ভুলের জন্য কিন্তু পুরো ইমাম সমাজকে, পুরোহিতদেরকে দায়ী করা যাবে না। আমাদের সাংবাদিক ভাইয়েরা যারা আছেন, আমি আজকে একটা কথা বললে আপনারা কি মনে করেন জানি না, আলতাফ মাহমুদকে আপনারা চিনতেন অনেকেই, যদিও উনি মারা গেছেন, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করো। ওনাকে আমি খুব শ্রদ্ধা করতাম, উনি আমাকে খুব ভালোবাসত। ওনাকে কিন্তু একটা ছোট্ট টেলিফোন ব্যবহার করতে দেখেছি, ডিজিটাল টেলিফোন ব্যবহার করতে কোনোদিন দেখি না। উনি থাকতেন কোথায়? খিলগাতে একটা স্টাফ কোয়ার্টারে একটা রুম ভাড়া নিয়ে, ওই রুমে ওনার সন্তান নিয়ে উনি বসবাস করতেন। ওনার প্রতি আমার শ্রদ্ধা এই জন্যই আসছে, একজন এত বড় সাংবাদিক হয়ে, একটা নেতা হয়ে উনি থাকেন একটা সরকারি কোয়ার্টারের একটা রুম ভাড়া করে, উনি ব্যবহার করেন একটা ছোট্ট টেলিফোন। আমি ওনাকে মাঝে মাঝে কিছু কথা বললে উনি বলতেন, দাদা আমি কি করব, আমাকে আল্লাহ ভালো রেখেছেন। ওনার প্রতি যে আমার, যদিও উনি একটা অন্য দলের, তবুও ওনার প্রতি যে আমার শ্রদ্ধা ভালোবাসা ছিল, ওনার অনেস্টি, সিনসিয়ারিটি এবং দেশপ্রেম, এই জন্য এটা অস্বীকারের কোনো উপায় নেই। 1990 সালে যখন মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলাম, তখনও আমাদের সাংবাদিক ভাইদের সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল, ওনারা আমার কাছে যেতেন। আমি আজকে আপনাদেরকে বলতে চাই, আমি কিন্তু জনগণের একজন কামলা, জনগণের কিন্তু আপনারাও একটা অংশ। আপনারা যে কোনো প্রয়োজনে মনে করবেন, আমার কাছে যেতে দ্বিধাবোধ করবেন না। যদি রুমে থাকে সরাসরি ঢুকে যাবেন, যদি মিটিং না থাকে শুধু খবর নেবেন কোনো মিটিং আছে কি না। মিটিং না থাকলে সরাসরি রুমে ঢুকে যাবেন, আপনাদের সমস্যাগুলি আমাকে বলবেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করব। তবে আপনাদেরকে খেয়াল রাখতে হবে, গণতন্ত্রের ধারাবাহিকতা যেন বজায় থাকে। কারণ এখন অনেক ষড়যন্ত্র হচ্ছে, অনেকেই সহ্য করতে পারছে না যে তারেক রহমান সাহেব প্রথমবার এমপি হলেন, প্রথমবার প্রধানমন্ত্রী হলেন, হয়ে উনি এত কাজ করতেছেন, এত ভালো কাজগুলি করতেছেন, উনি এত পরিশ্রম করতেছেন সকাল থেকে রাত্রে 12টা পর্যন্ত, এটা অনেকেই সহ্য করতে পারতেছেন। এই জন্য আপনাদেরকে চোখ কান খোলা রাখতে হবে, গণতন্ত্রের ধারাবাহিকতা যেন বজায় থাকে। যারা গণতন্ত্রকে গলা টিপে হত্যা করতে চায় তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে। আমি আমার বক্তব্য বাড়াবো না। আমি আজকে আসছি আপনাদের কথা শোনার জন্য, আপনাদের থেকে কিছু শেখার জন্য, আপনাদের থেকে কিছু বুঝার জন্য আজকে এসেছি। আপনারা শুধু দোয়া করবেন। আমার বোনেরা এখানে আছে, বোনেরা, আমি ওনাদেরকে বলতে চাই এই জন্যে, সাংবাদিকদের মধ্যে আমাদের বোনেদের সাংবাদিকতার সংখ্যা কিন্তু অনেক কম। আপনাদের যে কোনো কাজে লাগতে পারি, আপনাদের সংগঠনের নেতারা আছে, আমাকে বললে আমি খুব খুশি হব। আপনারা প্রেসিডেন্ট জিয়া সাহেবের জন্য দোয়া করবেন, মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন, আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন ওনাকে হেফাজত করেন। আমি একটা জিনিসই বুঝি, আল্লাহ যা চান তাই হয়, আল্লাহ চাওয়ার বাইরে কিচ্ছু হয় না। এটা আমি বিশ্বাস করি, এটা আমি লালন করি। আমরা পৃথিবীর কোনো জ্যোতিষ, পৃথিবীর কোনো গোয়েন্দা সংস্থা চিন্তা করতে পারে নাই, ভবিষ্যৎবাণী করতে পারে নাই যে আওয়ামী লীগ সরকার এইভাবে বিদায় নেবে। আল্লাহ যা চায় তাই হয়। আমার একটাই অনুরোধ থাকবে, আপনারা গ্রামে গঞ্জে যাদের আপনাদের বন্ধুবান্ধব সাংবাদিক আছেন ওনাদেরকে বলতে হবে, গ্রামে গঞ্জে খবর নেই, গ্রামে গঞ্জের অবস্থা কিন্তু ভালো নয়। মদ, জুয়া, ফেন্সিডিলে কিন্তু অতীতের আমলে যেইভাবে সম্রাট হিসাবে তাদের স্থান দখল করে নিয়েছিল, তাদেরকে কিন্তু এখনও উৎখাত করা যায় না। তারা এখনও সম্রাট হিসেবে আছে, মাদক সম্রাট, ফেন্সিডিল সম্রাট, হিরোইন সম্রাট। তারা অনেক ধরা ছোঁয়ার বাইরে। আপনারা শুধু পারেন সাংবাদিকতার মাধ্যমে ওদের আসল পরিচয়টা বের করে দিয়ে প্রশাসনের কাছে দাবি জানাতে, ওদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য। আমাকে আমার এলাকার এক গরিব মানুষ বলল যে দাদা, রাস্তাও চাই না, ঘাটও চাই না, টেহাও চাই না, চাই শুধু
এই যে আমার ফোলা দেয় যে হিরোইন খায়, পেন্সিলিন খাইয়ে পড়ে থাকে, ইডার থেকে একটু বাঁচায় দেন। ইডার থেকে যদি বাঁচাইতে পারেন তাহলে আমি শান্তি পাবো। এই রাস্তাঘাট উন্নয়ন দিয়ে কোনো আমি শান্তি পাবো না। কারণ মেয়েটা তার বাচ্চাটাকে 10 মাস পেটে নিয়েছে, কষ্ট করে লালন পালন করেছে। বাচ্চাটা যদি আজকে সুন্দর সুষ্ঠুভাবে মানুষ হতে পারে, তার মনে শান্তি হবে, আমাদের সবারই মনে শান্তি হবে আমাদের বাচ্চা যদি ভালো হয়। আর এই বাচ্চা যদি আজকে নষ্ট হয়ে যায়, কী যে কষ্ট বাপ মায়ের জন্যে। এই জন্য এই বিষয়টা নিয়ে আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে এবং এই বিষয়টা ওইভাবে উপস্থাপন করতে হবে। তবে নিরপরাধ ব্যক্তি যেন কোনো জুলুমের শিকার না হয়, এটাও খেয়াল রাখতে হবে। আপনাদেরকে ধন্যবাদ দেওয়ার মতো ভাষা আমার নাই, আমি কৃতজ্ঞতা জানানোর ভাষাও আমার নাই। আপনারা কাজ করে দোয়া করবেন, আমি আপনাদের ভাই, যে কোনো কাজে যে কোনো সময় আমার সাথে যোগাযোগ করবেন, আমি খুব খুশি হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।